তা আপনারা কি আগের গুলো প্র্যাকটিস করতেছেন তো টুকটাক? জি ভাইয়া। বইগুলা থেকে আমি যেভাবে যেভাবে বলছি ওইভাবে টুকটাক করে প্র্যাকটিস করতে থাকেন। ইলেকট্রনিক্স হচ্ছে এখানে মনে করেন একটা কোশ্চেন মনে করেন মাস্ট পাবেন, এবং দেখা যায় ডায়োড, বিজেটি রিসেন্ট আসলে অপএম একটু বেশি দিচ্ছে। বলা যায় না যে কতদিন এরকম দিবে, তবে অপএমটা একটু ভালো করে দেখতে পারি, যখন আমরা করব তখন ইনশাল্লাহ দেখবো। এটা দেখা যায় কি এক এক সময় এক একটা প্রচলন শুরু করে ওইটাই, যেমন মাঝখানে একবার হচ্ছে মসফেট শুরু করছিল, অনেকবার দিছে, দেন আবার অপেন দিচ্ছে, মানে মিক্সড আর কি। অপেন মসফেট এগুলা খুব বেশি দেয়, কারণ ডায়োড বিজেটি দেখা যায় যে এখান থেকে খুব বেশি ইয়ে করে না, তো ডিপ করে না, তো সহজই দেয়। যখন সহজ কোশ্চেন দেওয়ারই হয় তখন দেখা যায় এখান থেকে কোশ্চেন গুলা দিয়ে দেয়। আচ্ছা যাক, আজকে ভাইয়া যে আমরা বলেন। ভাইয়া ওপেম এর ওই যে টাইম দিয়ে যে ম্যাথ গুলা করবো ওগুলা কি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম বলতে কি ওই যে এগুলাতে। ওয়েভ শেপের কথা বলতেছেন? জি, জি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে থেভেনিন, এবং যদি আমাদের সময় সুযোগ হয় তো আমরা হচ্ছে ক্যাসকেড টুকটাক দেখবো। তো থেভেনিনের দেখেন, একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে মানে যেই জিনিসটা আমাদের অনেকের একটু কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে মানে ভুল করার জায়গা, সহজ কথা। হয়তো অনেকের ভুল হয় না, আবার অনেকের ভুল হইতেই পারে। যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের একটা সার্কিট, আমি যদি ছোট সার্কিট দিই তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, খুবই সিম্পল একটা সার্কিট দিলাম, এটা এরকম। এটা ধরেন কথার কথা 10 ওহম, আর এটা হচ্ছে আমাদের আর এল, আর এটা ধরেন 20 ভোল্ট। এটা হচ্ছে সিম্পল একটা সার্কিট। তো এটা যেহেতু আর এল দিছি, এটার নাম ধরেন দিলাম এ, এটার নাম ধরেন দিলাম বি। আচ্ছা, এখানে ভি থেভেনিন কত হবে? 20। 20 ভোল্ট। কেন? কারণ এটা আমরা সবাই জানি। ভি থেভেনিন বের করার সিস্টেম হচ্ছে এই যে লোডকে আমরা খুলে রাখবো, এন্ড ওই যে এ বি যে আমরা মার্ক করলাম, অর্থাৎ যার রেসপেক্টে ভি থেভেনিন বের করতে চাই, তার রেসপেক্টের ভোল্টেজটাই হচ্ছে ভি থেভেনিন। একটু খেয়াল করেন, এই যে ভি থেভেনিন, এইটাকে কি আমি এখন এই সার্কিটের জন্য ভি এ বি বলতে পারি না? জি। আচ্ছা, এই সার্কিটের বলবো। জন্য বলতে পারি যে ভি থেভেনিন সমান 20 ভোল্ট, এটা সবাই বুঝতেছি। কোনো কারেন্ট যাওয়ার রাস্তা নাই, তো এখানে কোনো ড্রপ নাই, এখানে আমি 20 ভোল্ট পাবো। এটা ভি থেভেনিন, এর নাম আমি দেখতেছি ভি এ বি। আচ্ছা, এর মানে কি আমি বলতে পারবো যে এই ভি এ বি 20 ভোল্ট? জি না, ওইখানে বলা এটা যাবে। কিন্তু বলা যাচ্ছে না। কেন? ভিথেভেনিনের পরিচয়ই হচ্ছে ওপেন করে দেন ভোল্ট বের করা। কিন্তু এর মানে এই না যে ওই ভোল্টটা আমার এইখানকার ভোল্ট। এইটাই কিন্তু ভুল হওয়ার জায়গা। এই সার্কিটটা হয়তো আপনি ইজিলি বুঝতেছেন, এখানে আর ভুল হওয়ার জায়গা কি? এ তো ইজি দেখেই বোঝা যাচ্ছে যে এটা ওপেন বলে 20 ভোল্ট, এটা হবে না। সেম ভুলটা কিন্তু এখানে হয়ে থাকে বেশি। এখানেও আমরা ভিথেভেনিন করব। তো যখন ভিথেভেনিন বের করা হয় তখন কিন্তু এইখানকার রেসপেক্টে বের করা হয়। এন্ড অনেকেই, যেহেতু এর রেসপেক্টে বের করতেছি, অনেকেই ওইটাকে ভিবি হিসাবে ভাবতে ভুল করে, অথবা ওইটাকে ভিবি কল্পনা করে। তো এখানকার ভিবি যেই কথা, অর্থাৎ বেস ভোল্টেজ যেই কথা, এখানকার কনসেপ্ট কিন্তু একই। তার মানে ভি থেভেনিনটা কিন্তু আমরা এই ট্রানজিস্টর কানেক্ট করা অবস্থায় বের করতেছি না, ফলে যে ভি থেভেনিনটা বের হবে সেটাকে আমরা ভিবি বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? সেটাকে যদি নাম বলি তাহলে বলতে হবে ভিবিবি। অর্থাৎ ওই যে আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে এরকম দেখছিলাম না, ট্রানজিস্টরের বেজে একটা রেজিস্ট্যান্স থাকে, এন্ড এইখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এইটাই হবে সেই ভি থেভেনিন। আমি করাচ্ছি, আপাতত ভুলটা বলে দিচ্ছি। কিন্তু ভিবি, এটার নাম ধরেন ভি থেভেনিন বা ভিবিবি বলতেছি, বাট ভিবি কিন্তু এইখানকার ভোল্টেজ। অনেকেই ভি থেভেনিন বের করে এইটাকে ভিবি হিসাবে, বা ওই যে ভি থেভেনিনটাকে এই ভোল্টেজ হিসাবে ভেবে ভিবি সমান ওইটা বসাই দিতে পারে। তো এইটা খেয়াল রাখতে হবে যে ভি থেভেনিন আমরা ওপেন সার্কিটের জন্য করতেছি। এখানে আর এল ছিল, আর এল কে খুলে ফেলছি। সেম জিনিস এখানে আর এল এর জায়গায় আমরা
বিজেটিকে কল্পনা করব, অর্থাৎ এখানে যেমন আরএল কে খুলে ফেললাম, এই সার্কিটে বিজেটিকে খুলে ফেলবো, এছাড়া আর কিন্তু কোনো পার্থক্য নাই। অ্যান্ড মনে রাখতে হবে ভিথেভেনিনটা আমরা ওপেন সার্কিটের জন্য করতেছি, ফলে ক্লোজ যখন করে দেব, অর্থাৎ আবার তো বিজেটিকে কানেক্ট করা লাগবে, এই আরএল কে তো আবার কানেক্ট করা লাগবে, তখন কি করতে হবে? তখন কিন্তু আমাকে আবার নতুন ভাবে ভিবি বের করতে হবে। এটুকুই হচ্ছে মোটামুটি আমাদের একটু প্রিকশন, যেখানে আমাদের ভুল হতে পারতো বা ভুল হয় নর্মালি। এবার ম্যাথ করি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন আগে এখানে এখন কথা হচ্ছে যে এটা থেভেনিন করার প্রয়োজনীয়তাটা কি? এখানে বিষয় হচ্ছে আগের বার আমরা যত সুন্দর করে লুপ চালাতে পারছিলাম, যেমন এটা যদি না থাকতো, ধরেন এটা নাই, এইরকম সার্কিট কিন্তু আমরা লাস্ট ক্লাসে করছিলাম, যে ফিডব্যাকে এরকম ছিল। দেন আমরা কি করছিলাম, এই যে এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিয়েছিলাম, খেয়াল আছে? এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ইজিলি কিন্তু আমাদের সব ক্যালকুলেশন হয়ে গেছিল। দেন আমরা আই ই বের করছিলাম, আই বি বের করছিলাম, আই সি বের করছিলাম, যেহেতু বিটা দেওয়া আছে সবই বের করে ফেলা যাবে। কিন্তু যেহেতু এই রেজিস্ট্যান্সটা চলে আসছে, এই রেজিস্টরটা, ফলে এখন আর কিন্তু এরকম লুপ অ্যাপ্লাই করা যাচ্ছে না। লুপ যদি অ্যাপ্লাই করতে চাই, এইখানে একটা লুপ অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে আননোন হয়ে গেছে দুইটা, আই বিও আননোন, আবার এর ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই। তো ব্যাটারি যদি না থাকে, তাহলে ব্যাটারিকে নিয়ে আর একটা লুপ অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ব্যাটারির ভেতরের এই লুপটা যদি আমি কল্পনা করি, এর ভিতরে দেখেন ভিবিসি চলে আসতেছে। ভিবিসি ভোল্টেজ তো নোন না, আননোন জিনিস। মানে এখানে অনেক আননোন চলে আসতেছে, ঝামেলা। এই কারণে যখনই আমরা এরকম বায়াস দেখব বা এই কনফিগারেশন দেখব, যেটাকে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন বলে, তখনই আমরা কি করব? সবচেয়ে সহজ উপায় হচ্ছে থেভেনিন কনসেপ্ট অ্যাপ্লাই করা। এটা চাইলে কিন্তু আমরা নোডাল দিয়ে করতে পারি, মানে এখানে একটা নোড করতাম, বা এরকম আরো কয়েকটা কয়েকটা নোট কানি করে করতে হবে, তো খুব বেশি ঝামেলা হতো। এই জন্য আমরা চাচ্ছি না যে ওই ঝামেলাটা হোক, ফলে আমরা এই জিনিসটা করব থেভেনিন দিয়ে। এখন দেখেন থেভেনিনের সিস্টেম কি, থেভেনিনের সিস্টেম হচ্ছে সার্কিটকে ছোট করে ফেলা। তো সার্কিটকে যদি ছোট করে ফেলতে চাই, নিশ্চয় আমাকে কারোর না কারোর রেসপেক্টে থেভেনিন করতে হবে। এই সার্কিটগুলোতে আমরা বিজেটির রেসপেক্টে থেভেনিন করতেছি। আর যখনই কারোর রেসপেক্টে থেভেনিন করতে হয়, রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রেও সেটাকে খুলে ফেলতে হয়, ভোল্টেজ বের করার ক্ষেত্রেও সেটাকে খুলে ফেলতে হয়। তবে রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আর একটু এক্সট্রা কাজ করতে হয়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে শর্ট করে দিতে হয়, এই কিন্তু পার্থক্য। তাহলে আমরা প্রথমে ভোল্টেজটা বের করি। এই যে এরকম আছে, এটাকে আমরা চাইলে আলাদা করে দিতে পারি। এসব করলে সুবিধা হচ্ছে আমাদের চোখের কাছে জিনিসগুলো দেখতে একটু সুবিধা লাগবে। এই দেখেন সার্কিটটা কিন্তু এরকম হয়ে গেল, এই সার্কিটও যা কথা, এই সার্কিটও তাই কথা। এটা হচ্ছে +22, এটা হচ্ছে +22। আমরা বলতেছি বিজেটির রেসপেক্টে থেভেনিন করবো, তার মানে আমাদের ওই যে যে এ বির কথা বলতেছিলাম, সেই পয়েন্ট হচ্ছে এইটা। তারপরে আমরা কি করব? এই পয়েন্টটাকে প্রথমে খুলে ফেলবো, আর অপোজিট পয়েন্টটা সবসময় গ্রাউন্ড। ওই পয়েন্ট যদি খুলে ফেলি, তাহলে এবার কথা হচ্ছে যাদেরকে খুলবো, তার মানে মনে মনে আমরা এই পুরো জিনিসটাকে এখন আরএল কল্পনা করতেছি। তাহলে আরএল কে আমরা খুলে, আচ্ছা হোক, এই যে সাইডে রেখে দিলাম, খুলে রেখে দিলাম, এইরকম পড়ে থাক। তাহলে এখন আমাদের কি ভি থেভেনিন কি বলছিলাম, এটা এ, যেই পয়েন্ট খুলে রাখলাম সেটা হচ্ছে এ, অপোজিট মাথা বি। আর বলতেছি এইসব সার্কিটের ক্ষেত্রে অপোজিট মাথাটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে ভি থেভেনিন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এই হচ্ছে সেই ভি থেভেনিন। একটু কল্পনা করেন, ওই সার্কিটের সাথে মিলালে ইজিলি বুঝতে পারবেন। আর এটা কত? এটা হচ্ছে 3.9K, এটা হচ্ছে 39K। একটু খেয়াল করে দেখেন,
কারেন্ট যাওয়ার আর কোনো রাস্তা নাই। তার মানে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা আসবে সেটা দেখেন এই পথ দিয়ে সোজা এই দিক দিয়ে চলে যাবে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা রেজিস্টর সিরিজে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো সিরিজে যদি থাকে তাহলে তো ইজিলি ভি থেভেনিন বের করে ফেলা যায়। ভি থেভেনিন সমান ভোল্টেজ ডিভাইডার রুল, এর ভোল্টেজটাই কিন্তু ভি থেভেনিন। তার মানে 3.9 ডিভাইডেড বাই 39 প্লাস 3.9 ইন্টু 22। তাহলে 3.9 ইন্টু 22, 39 প্লাস 3.9। আচ্ছা, এটা খুব সুন্দর মিলে আসছে, 2 ভোল্টেজ চলে আসছে। তাহলে ভি থেভেনিন বের হলো। এরপরের কাজ কি? আর থেভেনিন বের করা। আর থেভেনিন বের করার সিস্টেম কি? অ্যাক্টিভ সোর্সকে শর্ট করা। এখন দেখেন এই সার্কিটটা আমরা একটু সুন্দর করে আঁকাই, নাহলে শর্ট কনসেপ্টটা হয়তো, আচ্ছা আমরা নতুন করে আঁকাই। শর্ট কনসেপ্টটা বুঝতে একটু ঝামেলা লাগতে পারে। সেটা হচ্ছে সার্কিট দেখেন এরকম, এখানে কিন্তু এই যে সেই +22, তার মানে কি যে এটা না, সার্কিট ক্লোজ করলে তো এরকম হবে। আর বলতেছি এর রেসপেক্টে আর থেভেনিন বের করতে হবে। এখন আর থেভেনিন যদি বের করতে চাই ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে শর্ট করে দিতে হবে, এটাই তো নিয়ম। অলরেডি আমরা থেভেনিন যখন করছিলাম তখন শিখে ফেলছি। এই যে দিলাম শর্ট করে, এটা হচ্ছে সেই এ, এটা হচ্ছে সেই বি। একটু খেয়াল করে দেখেন এই পয়েন্টটা এ, এটা বি, তার মানে এটাও কি বি। মানে দেখেন রেজিস্টর দুইটা প্যারালাল না, এটাও এ আর বির মাঝখানে, এ আর বির মাঝখানে, এটাও এ আর বির মাঝখানে। আর এর রেসপেক্টে আমরা বের করতে চাচ্ছি আর থেভেনিন। তাহলে আর থেভেনিন সমান হবে হচ্ছে 3.9 প্যারালাল 39। 3.9 ইন্টু 39 ডিভাইডেড বাই 3.9 প্লাস 39। আর এটা আসতেছে 3.54545 এরকম কিছু একটা, আমরা 545 অথবা 54 রাখলেও কোনো সমস্যা নাই। দেখেন ভি থেভেনিন বের করা শেষ, আর থেভেনিন বের করা শেষ। এরপরের কাজ আমরা কি করতাম? আর এল কে কানেক্ট করে দিতাম। এই যে এই সার্কিটটুকু, এর পরিবর্তে কি আঁকাইতে হয় এটাও অলরেডি আমরা শিখে আসছি ডিসি সার্কিটে। যে একটা সার্কিটকে যখনই আমরা থেভেনিন করি তখন আমরা কি করি? একটা ভোল্টেজ সোর্স নেই, একটা রেজিস্ট্যান্স এরকম নেই, এবং যেই মাথাটা খুলে রাখছিলাম এই যে আর এলটা খুলে রাখছিলাম, আর এল কে আবার এখানে এসে কানেক্ট করে দেব। অপোজিট মাথা সবসময় বলছিলাম কি? গ্রাউন্ড। অপোজিট মাথা সবসময় গ্রাউন্ড। তাহলে যাকে খুলে রাখছিলাম একে, যাকে খুলে রাখছিলাম একে আবার নিয়ে যায় কানেক্ট করাই দেব। আচ্ছা আমি শুরুতে একটু ধরে ধরে করাচ্ছি, কারণ এইগুলো অনেকেই হয়তো আমরা করে যাই, কিন্তু এই জিনিসগুলো একটু চোখে দেখা ঝামেলা, অনেকে হয়তো একটু মানে এটা মিলাইতে ঝামেলা লাগে, এই জন্য আমি একটু দেখাই দেখাই দিচ্ছি যে কিভাবে কি হচ্ছে। শুধু থেভেনিন করা কোনো একটা বিষয় না, সূত্র ফেললাম হয়ে গেল, কিন্তু কিভাবে হচ্ছে ওই কনসেপ্টটা দেখানোর জন্য মূলত এত কিছু আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে ওই যে যে পয়েন্টটা খুলে ফেলছিলাম ওই পয়েন্টটা কানেক্ট করাই দিলাম। এখন দেখেন তো সার্কিটটা কি ইজি হয়ে গেল না? আচ্ছা এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। বাকিটুকু কিন্তু আর আমাদের কোনো ঝামেলা নাই, কারণ এরকম ম্যাথ আমরা হর হামেশা করে থাকি।
আচ্ছা, শুধুমাত্র আমাদের বসাইতে হবে কি, এটা ছিল ভি থেভেনিন, এটা ছিল আর থেভেনিন। খেয়াল করে দেখেন এই যে ভি থেভেনিন কিন্তু এটা, আর ভি বি কিন্তু এটা। অনেকে এই যে এই জিনিসগুলা এরকম ভেঙে ভেঙে চিন্তা না করার কারণে মনে হয় যে, কারণ ভি থেভেনিন দেখেন আমি কার রেসপেক্টে বের করতেছি, 3.9 এর রেসপেক্টে, আর মূল সার্কিটে 3.9 এর রেসপেক্টের ভোল্টেজটাই তো ভিপি, তাই না? ভিবি তো এটা, এই যে এটা হচ্ছে ভিবি। এই কনফিউশন আসতে পারে যে তার মানে তো ভি থেভেনিনটাই আসলে ভিবি। আসলে না, কারণ এটা হচ্ছে ক্লোজ সার্কিটের ক্ষেত্রে 3.9 এর অ্যাক্রসের ভোল্টেজ ভিবি, বাট আমরা যখন এটা করতেছি তখন তো ওপেন সার্কিট, ফলে দুইটা সেম জিনিস না। ওকে, এবার আমরা কোশ্চেনের দিকে যাই যে আমাদের কোশ্চেনটা কি বলতেছে। মানটা বসাই দিই। ভি থেভেনিন আমাদের আসছে 3.5, না ভি থেভেনিন আসছে 2 ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স হচ্ছে 3.5, 2 ভোল্টেজ। ওকে, প্রশ্নে বলতেছে ভিসিই অ্যান্ড আইসি বের করতে হবে, তো সহজ কথা। বিটা দেওয়া আছে 100, তো আমরা এই জিনিসটা তো অলরেডি জানি কিভাবে কি করতে হয়, মার্ক করে ফেলুন। এটা হচ্ছে এইটা আমাদের 10 কে, এই কারেন্টটার নাম আইসি, এই কারেন্টটার নাম আইই, কিন্তু আমরা আইই লিখবো না। আমরা কত লিখবো? মনে আছে আই সমান β+1 IB। β+1 IB। লিখছি কেন? কারণ এই যে একবারে কেভিএল অ্যাপ্লাই করে দিব তাই। এতে খুব টাইম বেঁচে যাবে, ওই বারবার এক লাইন করে আবার ওইটাকে কনভার্ট করার চেয়ে একবারে লিখে দেবো, কাহিনী শেষ। তার মানে 101, ইভেন এটাও লেখার দরকার নেই, একবারে এটা লিখে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 101 আই, আর এইটা হচ্ছে আমাদের 1.5 কে। বাস, এবার এইখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করবো, এইটাতে কেভিএল অ্যাপ্লাই করতে হবে মাস্ট। এইটা হচ্ছে আমাদের 0.7, কারণ এইখানেই মূলত নোন জিনিসগুলো বেশি পাওয়া যায়। তাহলে এখান থেকে শুরু করি। -2 প্লাস 3.54 IB প্লাস 0.7 প্লাস 101 IB ইন্টু 1.5। এই দেখেন এখান থেকে ইজিলি কিন্তু আইবি বের হয়ে যাচ্ছে। আইবি পাওয়া মানে আমাদের আইসির মানটা ইজিলি চলে আসবে। তাহলে আসছে -2 প্লাস 3.54 এক্স প্লাস 0.7 প্লাস 101 ইন্টু 1.5 x = 0। এটা আসছে 8.385 10⁻³ এত কম আসলো। এই 10⁻³ দেখে আবার মিলি অ্যাম্পিয়ার বসাই দিয়েন না, মানে এক কথায় এইটা মিলি অ্যাম্পিয়ার বসায়েন না। আমরা রেজিস্টরের যে রেজিস্ট্যান্স সেইগুলাকেই অলরেডি কিলো ওহমে নিচ্ছি, মানে যেটা বের হচ্ছে এই পুরো জিনিসটাই মিলি অ্যাম্পিয়ারে আসতেছে, আর এটা করলে মাইক্রো চলে আসবে। তাহলে অতএব আইসি সমান কত, এটার সাথে কত গুণ করে দেবো, 100 গুণ করে দেবো। তাহলে 0.8385, এটা হচ্ছে আমাদের আইসির মানে। ওকে, ঠিক আছে। নেক্সট লাগবে হচ্ছে ভিসিই। ভিসিই যদি বের করতে চাই তাহলে দেখেন যে এইখানে, এইখানে
এই বরাবর আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সবার মানে আমি জানি, এখন সেটা বসায় দিব। এটা +22 ভোল্টেজ, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে ব্যাটারির প্লাস, অপোজিটে কিন্তু ব্যাটারির মাইনাস আছে। তার মানে -22 +10 IC +VCE +101 IB ইন্টু 1.5। এটার সাথে তো 100 গুণ করে আইবি, 100 ভাগ করে আইবি পাওয়া যায়। 101 IB ইন্টু 1.5 = 0। এইখান থেকে কিন্তু আমাদের ডিরেক্ট ভিসি এর মান চলে আসবে। যাক, এটা আপনাদের নিজেদের মতো করে বসান, কোনো সমস্যা নেই, আমি তো ইয়ে দেখাই দিচ্ছি। -22 +10 ইন্টু 0.8385 প্লাস ভিসি মানে হচ্ছে আননোন এক্স, প্লাস 101 ডিভাইডেড বাই 100 ইন্টু 0.8385 ইন্টু 1.5 = 0। 12.345। হ্যাঁ, ঠিক আছে। এখন সবাই বলেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা ভাইয়া, আমার একটা হুম, কোয়েশ্চন ছিল। বলেন বলেন। ভাই বয়েল এই আপনার বয়েল স্ট্রিট কিছু কিছু ম্যাথে দেখি যে ওরা ভাইয়া ওই R C = 10 R এরকম R1 নাকি R2 হিসাব করে, ওইটা আমি আবার ওখানে এখনই ভাই বলতাম ভোল্টেজ ওইটা। ডিভিডার রুলটা ইউজ করে। বা এটা কি হ্যাঁ, এটা কি করা আচ্ছা, দরকার? ওইটা আমি এখনই বলতাম। মানে আপনি না বললে আমি এটা করার পরে ওই জিনিসটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যে কাজগুলা করতেছি এগুলা তো ম্যাথ করতেছি, প্রশ্ন আসবে অ্যান্সার করবো এই জন্য করতেছি। বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কেন করতেছি এটা জানেন? মানে এই যে, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার জন্য। হ্যাঁ, ইউজ করার জন্য। এখন কথা হচ্ছে, একটু পার্থক্য বলি, সেটা হচ্ছে ডায়োড। এটা হচ্ছে ওর কাজ কি, ওকে রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা যায়, আর অন্যান্য ওর যা যা কাজ আছে। বাট ডায়োডকে যখন আমরা ডিসিতে অ্যাপ্লাই করি নর্মালি কাজ করে, যখন এসিতে অ্যাপ্লাই করি ও নর্মালি কাজ করে, মানে ওর যেরকম প্রপার্টি সেই হিসাবে কাজ করে। এক্সট্রা বায়াসিং এর দরকার নাই। মানে এক কথায়, আহ, যখন আমরা এসিতে ডায়োডকে দিব তখন এক্সট্রা ভাবে ডিসি দিয়ে ডায়োডকে বায়াসিং এর কোনো দরকার নাই। কিন্তু আমরা যখন বিজেটি কে কাজে লাগাবো, যখন ডিসি দিব ওর মতো যা আউটপুট দেওয়ার দিবে, বাট যখন এসি দিব তখন কিন্তু ও আর কোনো কাজ করবে না। মানে ওকে যে আমি অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করাবো এই কাজটা আমি করাতে পারবো না। ওকে যে আমি সুইচ হিসাবে কাজ করাবো এই কাজটা আমি করাতে পারবো না, যতক্ষণ না ওকে আমি বায়াস করব। এই কারণে আমাদের যখন অ্যাম্পলিফায়ার, মানে প্র্যাকটিক্যাল যদি আমি একাডেমিকের কথা বলি, একাডেমিকে যখন অ্যাম্পলিফায়ার শেখানো হয় তার আগের চ্যাপ্টার বইগুলোতেও কিন্তু তার আগের চ্যাপ্টার গুলো থাকে বায়াসিং, ডিসি বায়াসিং বা বিজেটি বায়াসিং, এই টাইপের চ্যাপ্টার গুলো থাকে। কেন? কারণ যতক্ষণ না ওকে আমি বায়াস করব, বায়াস করতে হয় কি দিয়ে, যে ডিসি ভোল্টেজ দিয়ে। আর এই যে কানেকশন গুলো দেখতেছি, এই যে এরকম কানেকশন, এটা বাদে একটা কানেকশন, বা আরো অন্যান্য যে কানেকশন গুলো দেখি ওর কিন্তু এক একটা নাম আছে। ফিক্সড বায়াস কানেকশন, ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন, এরকম নাম আছে। এই কাজগুলো করতেই হয় যে ওকে অ্যাম্পলিফায়ার হিসাবে অথবা সুইচ হিসাবে আমি যে কাজে লাগাবো তার জন্য তৈরি করার জন্য। এখন এই যে বায়াস হয়ে গেল, এখন যদি আমি এই যে এখানে ইনপুট দেই এখানে আমি আউটপুট পাবো। কথা বুঝতে পারছেন? বাট আপনি 22 ভোল্ট সরাই ফেলেন,
মানে আমি কোনো বায়াসিং করলাম না, তখন আমি ইনপুট দিলে আর আউটপুটে কিছুই দেখতে পাবো না, মানে বিজেটি আর কোনো বে- কাজই বে- করবে বে- না। বে তখন তো ক্রস ওভার ডিস্টরশন ক্রিয়েট হয়, 0.7 এর আগ পর্যন্ত কাজ করে, 0.7 এর নিচে। আর আমার এসিটা তো 0 থেকে শুরু হয়ে ম্যাক্সিমামে যায়। হুম হুম আর হুম। এটা একটি পাওয়ার জন্য 0.7 ভুল লাগে, তাহলে 0.7 এর আগে কোনো ইনপুট পাবো না, 0.7 এর পর থেকে পাবো, যেটার জন্য ক্রস ওভার ডিস্টরশন ক্রিয়েট হয়। তো সিগন্যাল আমাদের যেরকম পাওয়ার কথা সেরকম আমরা পাবো না, এই কারণে আমাদের বায়াসিং করা লাগে। এবার ফিক্সড বায়াস যে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন যেগুলো আছে, এইগুলার ক্ষেত্রে আমরা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কন্ডিশন, মানে আমরা এই যে বায়াসিংটা করতেছি, এইটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন আমাদের মেনটেন করতে হবে, তবে আমরা এই বায়াসটা ঠিকঠাক ভাবে পাবো। সেইটা হচ্ছে যে আমাদের যে ভিই, এইটা অ্যাটলিস্ট এইরকম হইতে হবে। এন্ড এই যে আর টুটা নিচ্ছি, আর টুর মানটা এই কন্ডিশন মানতে হবে। তার মানে এই কানেকশন গুলার ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন আমাকে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এটা এক্স্যাক্টলি যে সমান হইতে হবে সবসময় এরকম না, বাট কাছাকাছি যে জিনিসটা বলতেছি সেটা, যে এই দুইটা জিনিস ফলো করতে হবে। আচ্ছা, এর মানে কি এক্স্যাক্ট এইটাই হইতে হবে? না, এক্স্যাক্ট এটা হইতে হবে না, এই কন্ডিশন ফলো করলেই চলবে। যেমন আমি এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এই দুইটার কি কোনো কাজে লাগছে? না ভাইয়া। কাজে লাগে না। কেন লাগে নাই, তার কারণ হচ্ছে এগুলা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল জিনিস। তার মানে এই যে 39, 3.9, এটা যে আন্দাজে নিছে এরকম না। যে এই কোশ্চেনটা সেট করছে, উনি এই সব হিসাব কিতাব করেই সেট করছে, ক্রাইটেরিয়া দিয়ে। এই জন্য আমাদের এক্সট্রা কোনো এফোর্ট করা লাগে না। এখন আপনার ধরেন ল্যাবে একটা সার্কিট এরকম বানানো লাগতেছে, ওইখানে কি আপনার নিজেকে রেজিস্ট্যান্স বসানো লাগবে না? আপনার হাতে 10 কিলো ওহম আছে, 20 কিলো ওহম আছে, তো এটা তো আপনাকে সেট করতে হবে। তাহলে এর মান কত হবে, এর মান কত হবে, এটা তো আপনাকে ডিজাইন করতে হবে। আপনি কি দেখে ডিজাইন করবেন? তখন আপনাকে কি করতে হবে, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করা লাগবে, যে ওকে, আমাকে এখন সব রেজিস্ট্যান্সের মান আমাকে দিতে হবে। দেওয়া আছে আমি কারেন্ট টারেন্ট বের করবো এরকম না, আমাকে সেট করতে হবে। আর ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা তো প্র্যাকটিক্যাল না, আমরা তো ল্যাব করতেছি না, আমরা পরীক্ষার হলে অ্যান্সার করতেছি। যখন আমরা দেখবো যে আমাদের আননোন বেশি, যেমন এটা কিন্তু আর 1, এটা আর 2, এটা আর এটা আর যখন দেখবো আননোন বেশি, তখন কিন্তু আর এইরকম সূত্র ফেলানোর কোনো সুযোগ নাই। আপনি আরথেভেনিন বের করতে পারবেন যদি দুইটাই আননোন থাকে? না ভাইয়া। এটা আননোন এটা আননোন, তাহলে কি ভোল্টেজ টোল্টেজ কিছু বের করা যাবে? কারেন্ট কিছুই বের করা যাবে না। যখন আননোন বেশি থাকবে, তখন আমাদেরকে এই কন্ডিশনটা চেক করতে হবে, বা এই কন্ডিশন হিসাবে মান বের করতে হবে। যখন সবই দেওয়া আছে তখন এটা চেক করার তো কোনো দরকারই নাই। কথা বুঝছেন? সবই দেওয়া আছে মানে যে কোশ্চেন করছে সে যদি সঠিক বান্দা হয়, সে এটা চেক করেই কোশ্চেনটা করছে। যেমন একটু দেখি, আমি আপনি যদি আন্দাজে কোশ্চেন সেট করি, এটা যদি না মেলে তার মানে ওই কোশ্চেনটা হয়ই নাই। চাইলেই যে কোনো কোশ্চেন কিন্তু করা যাবে না, কিছু কন্ডিশন আছে, ওইগুলা কিন্তু স্যাটিসফাই হইতে হবে। যাই হোক, তাহলে আমরা এখানে আমাদের এই কোশ্চেনটার জন্য এইটা একটু দেখি যে কাহিনী কি। ভিসিসি বলতে কালেক্টরের রেজিস্টরের মাথায় যে ভোল্টেজটা থাকে সেটা, মানে কত, 22 ভোল্টেজ। তাহলে 1/10 ভিসিসি। দেখেন, 2.2 আমাদের আসছে কত, টু ভিইর আসছিল। মান কত আসছে, না ভিইর মান, ভিই, আচ্ছা। ভিই কিন্তু এই যে এটা। 101 আইভি ইন্টু 1.5 না? রাইট, 101 ডিভাইডেড বাই 100 ইন্টু এই যে 0.8385 ইন্টু 1.5।
দেখেন এই যে 1.27, আর ওইটা কত করার কথা ছিল, 2.2। এইগুলা এক্স্যাক্টলি সবসময় যে সমান হবে এরকম না, কাছাকাছি আসবে। যেমন এটার মানও 1/10 বিটা আর এর সমান বা ছোট হবে। তো আর এই সমান যেইগুলা, এই সমানগুলা হচ্ছে আমার এজ কন্ডিশন, মানে ওই পরিমাণ নিলেও চলবে, কোনো সমস্যা নাই, বা ওর চেয়ে কমও হইতে পারে। যেমন এখানে আসছে, ওকে কম আসছে, বেশি আমরা নেব না, সমান অথবা কম নেব। কিন্তু এইখানে কি আমরা চাইলে এটা ধরতে পারতাম? না ভাইয়া। সব দেওয়া, আমি কিভাবে ধরতে পারবো? তাহলে কখন এই দুইটা জিনিস ধরতে পারবো? যখন আননোন থাকবে বেশি, আদারওয়াইজ এই দুইটার কাজ আমরা করতে পারবো না। এখানে তো সব নোন, শুধুমাত্র কারেন্ট ভোল্টেজ গুলো আননোন। সো এখানে আমি আর এটা ইউজ করি না। সামনে আমরা এরকম ম্যাথ পাবো যেখানে দেখবো যে আননোন বেশি, তখন আমরা এই দুইটা কন্ডিশন ইউজ করবো। এই জন্য দুইটা কন্ডিশন একটু মনে রাখবে। আচ্ছা, এই কন্ডিশনটা কি? এই কন্ডিশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্ডিশন। কিভাবে আসছে আমি শিওর না, জাস্ট আইডিয়া করে বলতে পারি। সেটা হচ্ছে হয়তোবা যিনি এই সেট আপটা করছে, এগুলা কিন্তু এক একজন হয়তো ক্যালকুলেশন করে করে বের করছে বা ট্রাই করে করে দেখছে। উনি ট্রাই করে করে একটা কন্ডিশন সেট করছে যে এই ক্রাইটেরিয়ার ভিতরে হলে আমার সার্কিটটা ঠিকঠাক বায়াসিং হয়। সো এটার জন্য হয়তো এটা দিছে। এটা প্রমাণ করা যায় কিনা বা ওইরকম ম্যাথমেটিক্যালি আমি ঠিক জানি না, ওইরকম কোনো জায়গায় পাই নাই। মেবি এটা প্র্যাকটিক্যালি ইয়ের থেকে আসে, বারবার ট্রাই করে করে, যেরকম অনেক কিছু কিন্তু এরকম আছে যেটা প্র্যাকটিক্যাল ইয়ের থেকে আসে। যাক, আমাদের আপাতত মনে রাখলে চলবে, এর কোনো ম্যাথমেটিক্যাল আলাদা কোনো কিছু হ্যাঁ, নাই। এই কন্ডিশনে আর আর টু কোনটাকে মেনশন করতেছে? জি জি। আচ্ছা, আর তো কোনটা কোন, এটা হচ্ছে, খেয়াল রাখবেন সব সময়, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এই দুইটা তো আমাদের মোটামুটি জানা যে সি। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে, আর এই কন্ডিশনটা আমরা মনে রাখবো শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করব যখন আননোন বেশি থাকবে। মানে আননোন বেশি, আরো স্পেসিফিক বলি, রেজিস্টর গুলা আননোন থাকবে, তখন আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। এইখানে দেখেন, আচ্ছা এইখানে কি ওই কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার আছে? তো সব তো দেওয়া আছে। সব দেওয়া আছে, মানে ওই কন্ডিশন অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। এবং এখান থেকে আমি একটু দ্রুত ম্যাথ করব, তার কারণ আগেরটা আমি খুব ভেঙে ভেঙে দেখাই দিছি। তাহলে এখানেও সেম, থেভেনিন। থেভেনিন করব কিভাবে? এই যে বি যে পোর্শনটা আছে, এই পুরো পোর্শনটাকে খুলে সরাই দিব। মানে এই পুরো যেই কি বলে বিজেটিটা আছে, এই বিজেটিটাকে খুলে আমি এই আর এল এর মতো খুলে রেখে দেব। কিন্তু খেয়াল করে দেখেন, এই ভোল্টেজটা যেমন বিজেটিতে কিন্তু কাকে খুলতেছি এটা খেয়াল করেন, এইটাও আবার অনেক সময় আমরা খুলতেছি কিন্তু এই ব্রাঞ্চটুকুকে, জাস্ট এইটুকুকে, এইটুকুকে খুলে সরাই ফেলতেছি। খেয়াল করে দেখেন, এইটুকুকে যখন খুলে সরাই ফেললাম, এইটার সাথে কি গ্রাউন্ড গেছে? গেছে। গেছে। আবার গ্রাউন্ড এর সাথে চলে গেছে, এর মানে কি এর সাথে গ্রাউন্ড নাই? আছে। আছে। কেন? কারণ এটা তো সব প্যারালাল, দেখেন এই কমন। যে সব প্যারালাল, কমন সব প্যারালাল। তো এ যখন খুলে ফেলে দিচ্ছি, এর মানে যে ওর সাথে চলে যাচ্ছে, এর সাথে থাকতেছে না, এরকম না। তার মানে একই লজিক নিশ্চয় এখানেও লাগবে। একে যখন খুলে ফেলবো, 20 যেমন এর সাথে চলে যাবে, 20 তেমন এর সাথেও থেকে যাবে। -20 যেমন ওর সাথে চলে যাবে, -20 তেমন এর সাথেও থাকবে। কারণ এইগুলো সব প্যারালাল। এই যে -20 প্যারালালি এই ব্রাঞ্চেও দেওয়া হচ্ছে, এটাতেও দেওয়া হচ্ছে, 20 এটাতেও দেওয়া হচ্ছে, এটাতেও দেওয়া হচ্ছে। তার মানে আমরা খুলে ফেলতেছি এরকম জিনিসকে। আমি এগুলা বারবার এই জন্য বলতেছি কারণ এই সব জায়গাতেই ভুল হয় বেশি। এইটাকে খুলে ফেললাম, ঠিক আছে। বাকি থেকে গেল কে? কার থেভেনিন বের করা লাগবে?
R1 R2। একটু শর্টকাটেই করে ফেললাম এবার। এবার দেখেন এখানে কিন্তু আর ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য ঝামেলা, কারণ এখানে তো আর গ্রাউন্ড নাই। সমস্যা নাই, সিম্পল একটা অ্যাপ্লাই করে দিলে চলতে, সেটা হচ্ছে এখানে আমরা একটা নোডাল অ্যাপ্লাই করে দেবো, কাহিনী শেষ। তাহলে কত হয়? ঠিক আছে না? তাহলে -11.54 ভোল্টেজ। আর থেভেনিন তো বোঝা যাচ্ছে, এটা আর এটা শর্ট হয়ে যাবে, এই দুইটা প্যারালাল। আর থেভেনিনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। আর থেভেনিন এখনো 8.2 প্যারালাল 2.2। 1.735। ওকে, কাজ শেষ। এখন আমরা আবার এই যে যে জিনিসটা খুলে রাখছিলাম, এটাকে কানেক্ট করে দিই। এই পাশে কে থেভেনিন সার্কিট আছে, তার মানে একটা রেজিস্টার, একটা ব্যাটারি। এ আবার ঝামেলা করতেছে, তাহলে একেও আবার সুন্দর করে দিই। এ তো -20, -20 মানে এখানে ব্যাটারির মাইনাস টার্মিনাল, অপোজিট টার্মিনালটা চলে যাবে গ্রাউন্ডে। মানে এটাতে -11 আসছে না, এটাও পোলারিটি চেঞ্জ হয়ে যাবে না ভিথেভেনিনতে? আমি এখানে না -11 করলে হবে না। লিখবো, এই জন্য প্লাস মাইনাস ও করতেছি। আচ্ছা, আর আপনি যদি বলেন যে আমি 11 লিখবো, হ্যাঁ তাহলে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। এই হচ্ছে। এটা হচ্ছে 1.735। এই আমাদের কাহিনী শেষ। আবার সার্কিট কিন্তু আগের মতো হয়ে গেল। এই সার্কিটটা একটাই ঝামেলা ছিল, সেটা হচ্ছে -20। অনেকেই এই জিনিসটাতে ভুল করার ইয়ে থাকে আর কি, চান্স থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখনই এই যে খুলে রাখতেছি, তখন 20টা কিভাবে দুইজনের ভিতরে ডিভাইড হচ্ছে, এই এই কনসেপ্টটা একটু খেয়াল রাখলেই কিন্তু ঝামেলা নাই। আচ্ছা, এখানে বের করতে হবে ভিসি আর ভিবি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদিও আমি করি নাই, বাট আপনারা বারবার করবেন, সেটা হচ্ছে টেস্ট কিন্তু সবসময় করতে হবে। আমি লাস্ট ইয়েটাতে টেস্ট করি নাই, এটা মাস্ট টেস্ট করবেন। কি বলে, এইখানে আমরা হচ্ছে লুপ ইয়ে করব, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস 0.7, বিটা দেওয়া আছে 120।
তাহলে কত, এবার এবার হচ্ছে কাহিনী, এখানে দেখেন মাইনাসে লাগতেছে কিন্তু এই আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 11.54 প্লাস এত ইন্টু আইবি প্লাস 0.7 প্লাস 121 তার সাথে গুণ হবে 1.8 মাইনাস 20 সমান 0। এখান থেকে একবারে আমাদের আইবিটা বের হয়ে যাবে, আইবি পাওয়া মানে ভিবিটা বের হয়ে যাবে 11.54 প্লাস 1.735 এক্স প্লাস 0.7 প্লাস 121 গুণ 1.8 এক্স মাইনাস 20 ইকুয়াল 0.035 আচ্ছা 0.035 লিখে রাখি, 0.035। আইসি কত, 120 গুণ করে দিব এর সাথে 4.24। বের করা লাগবে হচ্ছে ভিসি আর ভিবি। ভিবি এটা সমান কত, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিয়োগ করে দিলে ভিবি পাওয়া যায়, মানে -11.54 মাইনাস এত করলে আমরা ভিবি পেয়ে যাব। আর ভিসি পাবো কত দিয়ে, ভিসি হচ্ছে এইটা, মানে 20 থেকে 2.7 আইসি বিয়োগ করতে হবে। বাস, -11.6। আর এটা 20 -2.7 ইন্টু 4.242, 8.555 বসাই দিই। তাহলে আমরা দেখতেছি ভিসির ভোল্টেজ কি বেশি ভিবির থেকে। আর ভিটা চাইলে আমরা এখান থেকে একটু শর্টকাটে করে ফেলতে পারি, ভিইটা কত হবে, যে এখানকার ভোল্টেজটা কত হবে, -20 প্লাস এত, মানে যে এই ড্রপ, -20 প্লাস 121 ইন্টু 1.8 ইন্টু 0.035, তাহলে -12.377, -12, তাহলে নিশ্চয়ই -12 থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তখন এক টিভি আছে, আর লেখার কোনো দরকার নেই, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে 20 নম্বর। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে টেস্টের বিষয়টা যদি একটু বলতেন, আমি একটু 10-15 মিনিট পরে ঢুকছিলাম তো, টেস্টটা মনে হয় মিস করছিলাম। টেস্টের, আচ্ছা আপনি আপনি বললেন না যে টেস্ট ফার্স্ট করতে। ফার্স্ট ক্লাস কি করছেন?
জি ভাই। ওইখানে যে আমরা ও আচ্ছা, বারবার অ্যাক্টিভ টেস্ট রিজিয়নে। করছিলাম, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, অ্যাক্টিভ ও রিজিওনে আচ্ছা আছে আচ্ছা, কিনা সেটা। বুঝতে পারছি। জি ভাই। তা একটা জিনিস ভাই, আপনি যখন সলভ ফাংশন করেন তখন দেখলাম যে সলভের সময় ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে নেন, এটা কি আচ্ছা আচ্ছা, ম্যান্ডেটরি? এটা মেন্ডাটরি না, বাট এটার সুবিধা কি, আপনি যত কাছাকাছি গেস করবেন ক্যালকুলেটর তত দ্রুত অ্যান্সার দেবে, কথা বুঝতে পারছেন? ও জি ভাই। এখন এটা অবশ্য অবভিয়াসলি এটা গেস করা খুবই মুশকিল যে অ্যান্সার কত হবে, কিন্তু এতটুকু আপনি শিওর যে আই বির মান নিশ্চয় 100 200 হবে না, জি জি, মিলি মাইক্রো এম্পিয়ার অ্যাম্পিয়ার আসে। রেঞ্জ এবং দশমিক টাইপই হবে। তো আমি ধরেন, জি যেমন আমি নর্মালি কি করি, 0.2 বা 0.5 এরকম টাইপ একটা যদি দেই, তাহলে কি এটা নিশ্চয় অ্যান্সারের কাছাকাছি তো হওয়ার চান্স বেশি। জি ভাই। আপনি যদি 100ও দেন তাও অ্যান্সার পাবেন, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা মান একটু বেশি ডিফারেন্স আসবে, এছাড়া আর কোনো কিছু নাই। জি জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। এই লেভেলটা মেশিনে যায় অনেকটা ইফেক্ট করে। জি জি, মেশিনে এই মানে হ্যাঁ হ্যাঁ, অ্যাজাম্পশনটা কারণ ইয়ে করে। মেশিনে তো বোঝাই যায়, নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের মাঝখানে তো ডিফারেন্স বেশি থাকে না। নো লোড যদি 200 ভোল্টেজ হয়, ফুল লোড তো আর 400 500 হবে না, ওর থেকে কম অথবা বেশি, যদি লিডিং হয় তো একটু বেশি হয়, 210 15 বা এরকম হবে। আচ্ছা, 1 মিনিট, আমি ফাইলটা একটু সেভ করে নিই, আবার ঝামেলা শুরু করছে। আমি আগে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পড়াতাম, তো তো এই অনলাইনে দেখা যেত যে বিভিন্ন এরকম ক্যালকুলেটরের, যেহেতু অ্যাডমিশন বা ইয়েতে এরকম ইয়ে লাগে, শর্টকাট লাগে, অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে, আবার অ্যাডমিশন ইন্টারমিডিয়েটেও লাগে, তো ওইসব দেখতাম। তো দেখে দেখে ওইটার সাথে এইগুলা রিলেট করে করে কোনটাতে কাজে লাগানো যায় ওইটা অ্যাপ্লাই করে দিতাম আর কি। এরকম ক্যালকুলেটর আরো অনেকগুলো কাজ আছে, সলভিং এর যেরকম একটা জিনিস, আবার কোনো জিনিসের কিন্তু দুইটা সলভ বের হয়, থাকে না, যেমন দ্বিঘাত সমীকরণে তো দুইটা অ্যান্সার বের হ্যাঁ, হবে। ঠিক আছে। তো আগে আসলে ওই জিনিসটা বুঝতাম না যে সবসময় দেখতাম একটাই বের হয়, আর একটা কিভাবে বের করতে হয়, যেমন এটা কিন্তু মসফেটে কাজে লাগে, দুইটা অ্যান্সার বের করার, কোনটা আসলে আমার দরকার সেটা বের করার সিস্টেম কি। তারপরে একই সাথে ধরেন একই সূত্র কিন্তু 3বার করা লাগতেছে, 3বার 3টা মান বসানো লাগতেছে, এটাও কিন্তু একটা জিনিস। বারবার ক্যালকুলেটরে তুললে কিন্তু টাইম নষ্ট হয়, কিভাবে একবার তুললেই সলভ করা যায় এটাও কিন্তু একটা খুব সহজ হিসাব, দিয়ে খুব দ্রুত অ্যান্সার করে ফেলা যায়। তো এই বিভিন্ন এরকম ভিডিও দেখতে পারেন, দেখলে অনেক কিছু দেখবেন যে ওইখান থেকে শিখতে পারবেন। আর এই মানগুলা ভাই ক্যালকুলেটরে সেভও করা যায়, সেভ করে রাখলে বারবার ওই কেবিএল ফলাইতে হ্যাঁ হ্যাঁ ইজি হয়। হ্যাঁ। ভাই, সলভ ফাংশনে তো সবসময় একটা মানই বের হয়, দুইটা মান তো কখনো দেখিনি ভাই। আচ্ছা, ওই তাহলে আপনিও হচ্ছে আমার মতো ফার্স্ট কেস, মানে প্রথমে কি করেন আর খেয়াল করেন, যেমন ধরেন আন্দাজে দেই, যেমন 2x² -4 দিলে হচ্ছে 2, আমরা একটু পরিচিত জিনিস দেই, 8 দেই, এটা সলভ করে দিলাম, কত আসলো, 2 আসলো। কিন্তু আমরা তো জানি এটার অ্যান্সার কয়টা আসবে, দুইটা দুইটা আসবে, আসবে, দ্বিঘাত যেহেতু। +2 আসবে -2, এটা তো আমরা জানি, অন্য জিনিসে তো জানবো না, এটা জানি। কিন্তু এতটুকু শিওর, ইকুয়েশন দেখে আমি বুঝতেছি যে আরেকটা অ্যান্সার কত এটা আমি জানি না, কিন্তু যেহেতু দ্বিঘাত, নিশ্চয়ই এর আরেকটা অ্যান্সার আছে। জি তাহলে সব থেকে সিস্টেম হচ্ছে অ্যান্সার দুইটাই পজিটিভ হইতে পারে, দুইটাই নেগেটিভ হইতে পারে, অথবা মিক্সড, প্লাস মাইনাস এরকম। বাট একটা অ্যান্সার পাইছি মানে আরেকটা অ্যান্সার হয় পজিটিভে আছে, নয়তো নেগেটিভে আছে, এটা তো শিওর। জি তাহলে ভাই। দুইটা কাজ করতে পারে, আমি ঝটপট দুইটা কাজ করতে পারি। এক, যে আমরা একটু বেশি পজিটিভের দিকে খুঁজে দেখতে পারি, দেখতেছি নাই, তার মানে আমরা এতটুকু শিওর
যে পজিটিভের দিকে আর কোনো অ্যান্সার নাই, তাহলে এবার নিশ্চয়ই অ্যান্সার আছে কি নেগেটিভের দিকে। তাহলে শিফট ক্যালকুলেশন করলাম, ইনিশিয়াল ভ্যালু আমি ক্যালকুলেটরকে ইনস্ট্রাকশন দিচ্ছি এখন পজিটিভের দিকে না, তুমি নেগেটিভের দিকে খোঁজো। নেগেটিভ যে কোনো ভ্যালু আপনি 5, 10, 20 যা ইচ্ছা দেন, ক্যালকুলেটর নেগেটিভের দিকে খোঁজা শুরু করবে। এই যে আমাকে দুইটাই কিন্তু অ্যান্সার বের করে দিল। এবং এটাতে খুব বেশি টাইম লাগে এরকমও না, জাস্ট ওই দ্রুত প্র্যাকটিস করলে দেখবেন যে খুব দ্রুত এটা বের করে ফেলা যায়। মানে সহজ সিস্টেম বলি, শুরুতে একবার জিরোর কাছাকাছি দিবেন, একটা অ্যান্সার পাবেন, এবার হয় বেশি পজিটিভের দিকে যাবেন নাইলে নেগেটিভের দিকে যাবেন, কাহিনী শেষ। বুঝতে পারছেন? ভাই এখানে 8 না থেকে যদি 7 থাকতো তখন তো ভাই ইকুয়াল ভ্যালু আসতো না। ইকুয়াল না, আমার ইকুয়াল দরকার নাই তো, ওর কাজ তো ক্যালকুলেটর করবে। বুঝেন নাই? এই যে ইকুয়াল না আসুক এত, আর একটা জি। পজিটিভ আসতে পারে, তো আমি ধরলাম 10 দিলাম, এই যে আমাকে দিয়ে দিল। ও। না, এই ক্ষেত্রে ইকুয়ালি আসবে কারণ এটা তো একটা ইয়ে তো, মানে এক্স টার্ম তো নাই। এক্স জি টার্ম না জি ভাই। থাকলে তো সেম ইয়ে আসবে, প্লাস মাইনাস। যেমন ধরেন কথার কথা, এক্স টার্ম দিয়ে দিয়ে আন্দাজে দিচ্ছে, এবার জটিল না চলে আসে, জটিল আসলে কিন্তু আবার আসবে না। আর জটিল জিনিস আমাদের এরকম লাগবেও না। আমাদের জটিল সংখ্যা আসে এরকম ইকুয়েশন সলভ আমার জানা মতে কোথাও নাই। এই দিলাম, এইটাই থাক। অ্যান্সার মনে হচ্ছে একটু বেশি, এজন্য দেখেন টাইম লাগাচ্ছে। আচ্ছা, এটা কি জটিলই চলে আসছে নাকি? হইতে পারে, কান্ট সলভ যেহেতু দিয়েছে তার মানে হয়তো জটিল আসলেও আসতে পারে। আর দেখুন 20, আচ্ছা মাইনাস দিয়ে দেখি, এগুলো আসলে মানে মিল জিনিস দিলে ভালো হয়। আচ্ছা, যেমন এই যে চলে আসছে দেখেন, হ্যাঁ পজিটিভটা চলে আসছে। জি। এবার শিফট দিলাম, এবার ধরেন নেগেটিভ দিলাম, এই যে নেগেটিভটাও কিন্তু চলে আসছে। ও। জি ভাই, বুঝতে পারছি। মানে ইকুয়াল একই ভ্যালু হইতে জিনিস, হবে না। না যে কোনো জিনিস আসুক সমস্যা নেই। মানে এক কথায় এর যতগুলো, ইভেন এটা 4-এর জন্য করা যায়, বাট অবশ্যই 4-এর জন্য বেশি জটিল হবে, কারণ আমি তো জানি না যে কোন কোন জায়গায় ওরা আছে। আবার ওখানে জটিল সংখ্যাও থাকতে পারে, জটিল সংখ্যা তো এ জীবনেও শো করবে না, এ শুধুমাত্র বাস্তব গুলাই শো করবে। জি। তো কিছু জিনিস ভাই আপনার জানা, তিন কিরকম চার জানা? মিনিট ঝামেলা করে। আচ্ছা দেখেন এখানে এক্স কি জিনিস আপনি জানেন? না ভাই। জানেন না, কিন্তু এই ইকুয়েশনটা একটা সার্কিটে পাইছেন যেখানে এক্স বলতে R1 মিন করতেছে। তাহলে কি আপনি এটা শিওর না যে এর মান রেজিস্ট্যান্স, তার মানে জীবনেও নেগেটিভ আসবে না? তাহলে দেখেন আপনি জি কিন্তু ভাই। অ্যান্সার জানেন না, অ্যান্সারের বৈশিষ্ট্য কিন্তু জানেন। যখনই বৈশিষ্ট্য জানবেন তখন এই সলভ গুলো আরো ইজি হয়ে যাবে। তখন আপনি জীবনেও মাইনাস দিবেন না, আপনি কি দিবেন? ইনিশিয়াল ভ্যালু কিন্তু প্লাস দিবেন, যে আমার মাইনাস যা হয় হোক, প্লাস যেটা আসছে ওইটা আমাকে অ্যান্সার বের করে দেখাই দাও। এই হচ্ছে জি একটু ভাই। টুকটাক, মানে এক কথায় এই কনসেপ্টটাকে আমাদের পরিচিত জিনিসের সাথে মিলাই দিতে হবে। ওকে। ভাই, আর বললেন যে নেগেটিভ হয় না ভাই, আর তো নেগেটিভ হয়। ওই যে সার্কিটে আমি একটু করছিলাম, ওখানে তো দেখছিলাম যে ওইটা ওইটা আরও আলাদা, নেগেটিভ। ওইটা আলাদা কেস, ওইটা আলাদা কেস। সেটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আর থেভেনিন। আর থেভেনিন জিনিসটা কিন্তু বাস্তবে আর না, কথা বুঝতে পারছেন? ও। জি জি ভাই, বুঝতে পারছি। এই যে এইখানকার আর 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 থেভেনিন দুইটা ডিফারেন্ট। আর থেভেনিন ইকুইভ্যালেন্ট বোঝায়, মানে সার্কিটের কাছে কত রেজিস্ট্যান্স মনে হচ্ছে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইখানে দেখেন আমাদের যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আইসিকিউ দেওয়া আছে। আইসিকিউ তে আসলে তেমন কিছুই না, ওই জাস্ট ওই লোড কন্ডিশনটা বোঝাচ্ছে যে আমাদের যে কিউ পয়েন্ট সেই মুহূর্তে এই কারেন্টটা চলতেছে আইসি। আর ভিসি কিউ দেওয়া আছে 10 ভোল্টেজ। এবং এই সার্কিটে দেখেন বিটা মেনশন করা নাই। বিটা যদি মেনশন করা না থাকে আপনারা নর্মালি দুই হিসাবে করতে পারেন ম্যাথ। এক, বিটাকে ইনফাইনাইট ধরে ক্যালকুলেশন করতে পারেন। দুই, বিটাকে একটা হাই ভ্যালু, যেমন মানে বইগুলার কথা বলতেছি, বেশিরভাগ ক্ষেত্রে যারা ইনফাইনাইট ধরে না তারা বেশিরভাগ ক্ষেত্রে 100 ধরে। আপনি 200 ধরলেও কোনো ক্ষতি নাই, 100 ধরলে সুবিধা হচ্ছে একটু সহজ নাম্বার ক্যালকুলেশন করা সহজ, ইত্যাদি ইত্যাদি। আর বয়েল স্টেট, এইখানে আবার ঝামেলা খুবই কম কম। এইখানে খুব বেশি ঝামেলা করতে চায় না, অ্যাপ্রক্সিমেট সব জায়গায়। ইভেন যেখানে বিটা দেওয়া আছে সেখানেও ইনফাইনাইট ধরে ম্যাথ করে অনেক সময়।
বাট আমরা ট্রাই করব যতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা হচ্ছে ওইটা দিয়ে ক্যালকুলেশন করব। না দেখতে পাইলে পরীক্ষার হলে আমাদের কিন্তু, আমরা অনেক জানি অনেক এই দেখায় কোনো লাভ নাই। এই ম্যাথে আপনাকে এক্সট্রা কোনো মার্ক দেবে না, সব মিলাই হচ্ছে মার্ক। সো আপনি বিটা 100 ধরে ম্যাথ কঠিন করে অ্যান্সার করে এসে নাম্বার পায়ও টাইম নষ্ট করে কোনো লাভ নাই। এই জন্য আমাদের কাজ হচ্ছে যখনই ধরার সিচুয়েশন আসবে আমরা সব থেকে ইজিয়েস্ট জিনিস ধরবো, যাতে আমাদের কম টাইমে অ্যান্সার করা শেষ হয়ে যায়। তার মানে এখানে আমরা ধরে নিব যে বিটা হচ্ছে ইনফাইনাইট। আর বিটা ইনফাইনাইট ধরার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে আই বিটা জিরো। এমনি আই বির মানটা কিন্তু খুবই লো হয়, চাইলে ওইটাকে জিরো ধরে নেওয়া যায়, বইগুলাতে তাই করে। এবং আই বি জিরো ধরার মানে হচ্ছে আই সি আর আই কে আমি বলতেছি যে প্রায় সমানের। যদিও নর্মাল যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই দুইটার মান খুবই কাছাকাছি হয়, আর এটার মান খুবই ছোট হয়। আর এটাকে জাস্ট একবারে ফাইনালি এটাই ধরো। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে দেখেন আমাদের বের করা লাগবে কার মান, আর ওয়ান এর মান বের করতে হবে, আর সি এর মান বের করতে হবে। ভাই যদি বিটা আই, ইনফাইনাইট কি অনলি ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে নাকি যে কোনো সার্কিটের যে ক্ষেত্রে যদি কোনো দেওয়া না ম্যাথের থাকে? ক্ষেত্রে যদি দেওয়া না থাকে আপনি চাইলে এটা ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জি। বলতেছি না যে বয়েল স্টেডে যখন এমিটারে রেজিস্ট্যান্স থাকে তখন তো আমাদের একটু ঝামেলা বেশি শুরু হয়, কারণ এই যে কেভিএল এও তো কন্ট্রিবিউশন দেয়। আর যদি এটা না থাকতো তখন তার কোনো ঝামেলা নর্মালি হতো না। তো বয়েল স্টেটে যখনই আমাদের এরকম আছে যে কালেক্টরেও রেজিস্ট্যান্স আছে, এমিটারেও আছে, তখনই এই পাথটাকে সিরিজ ধরে নেয়। আর এই পাথটাকে সিরিজ ধরার মানেই হচ্ছে যে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে। ইভেন এটা নাই, শুধু এটা আছে, এরকম ম্যাথেও এই কাজটা করে থাকে বয়েল স্টেট অনেক সময়। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা নর্মালি এটা করব না যতক্ষণ না বিটা আননোন থাকবে। আদারওয়াইজ যা থাকবে সেটা দিয়ে আমরা ম্যাথ করে দিব, এবং করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, যে আচ্ছা। বিটা যদি ইনফিনিটিভ ধরি তাহলে আমরা কি ওই যে আপনি যে একটা কন্ডিশন দেখাইলেন দুইটা, যে বিসিসি ওয়ান মানে বি সমান হুম বিসিসি বাই 10, হুম। এই কন্ডিশনের নিচের যে একটা বিটা আর এই কন্ডিশনটা কি সাপোর্ট করে নাকি এই এই যে বিটা ইনফিনিটি ধরলে? এটা তাহলে কি আসতেছে, তাই তো? জি জি। এটা কই লিখলাম আমরা? ওইটা লিখতেছে হচ্ছে 1/10 বিটা আর, তাই তো? সাপোর্ট বলতে কি, দেখেন আমাদের কন্ডিশনটা ছিল এরকম যে আর টু এর মান 1/10 বিটা আর ই। এর মানে হচ্ছে আর টু এর মান এই যে ভ্যালুটা এই ইনফাইনাইট ভ্যালুর সমান বা ছোট হবে। স্বাভাবিক কথা, এইটা তো অ্যাকচুয়ালি না, ইনফাইনাইট বলে তো কিছু নাই, হাই ভ্যালু এটা মিন করতেছে যে বিটার মান এত বেশি। যেমন আপনি বিটার মান যদি 2 4 500 নেন, দেখবেন যে আইবির মান কমতে কমতে এত ছোট হয়ে গেছে যে 10⁻⁻5 6 বা এরকম চলে আসছে। তো স্বাভাবিক কথা আর টুর মান এই ভ্যালুর ছোট তো আসতেই পারে, তাই পারে না? হাই হবে, কিন্তু ছোট তো আমরা নিতে পারি। আর এখানে তো আর টু আমাদের নোন, সো এটা নিয়েও কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? জি ভাই। তো যেইখানে আর টুর মান লাগবে সেখানে অবশ্যই আমরা বিটা ইনফাইনাইট ধরে না ধরে 100 ধরে নিলাম, হয়ে গেল। তাহলে আমাদের একটা ফাইনাইট ভ্যালু আমরা পেয়ে যাবো আর টুর জন্য। আচ্ছা, একটু ওয়েট করেন তো।
আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এখানে আমরা তাহলে ম্যাথ করি। আমাদের আইসিকিউ দেওয়া আছে। এখন বিষয়টা দেখেন, আমরা একটু এখানে মার্ক করলে বুঝতে পারবো। এটা যদি আমরা জিরো ধরি, এইখানে কোনো যদি কারেন্ট না দেয়, তাহলে দেখেন এটা কি সিরিজ হয়ে গেল না? এইদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে 18-র জন্য যে কারেন্ট সেটা এই বরাবর যাচ্ছে। মানে R1 আর 18 এরা সিরিজ হয়ে গেছে। এন্ড এই ম্যাথের ক্ষেত্রে এই ভোল্টেজটাকেই ভি থেভেনিন বলা যাবে, এই ভোল্টেজটাকেই ভিবি বলা যাবে। কারণ এই যে যেহেতু এইদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে ওই যে সেই আর থেভেনিনে কোনো ড্রপ নাই। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আইসি কিউটা দেওয়া আছে, তার মানে যে এই কারেন্টটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার। আর কি আছে, ভিসিই কিউ দেওয়া আছে 10 ভোল্টেজ। আর এইখানে দেখেন আমরা একটা কি করে দিতে পারি, কেভিএল অ্যাপ্লাই করে দিতে পারি। যদি অ্যাপ্লাই করি কত আসে, এখানে মাইনাস, আইবিটা জিরো কেন ধরা হয়েছে? ওই যে বিটা আমরা ইনফাইনাইট ধরে নিছি তাই। আইসি সমান বিটা, আচ্ছা জিরো দিয়ে ভাগ তো ইনফাইনাইট জিরো হচ্ছে, আইসি সমান বিটা আইবি। তাহলে এখানে আমাদের ব্যাটারির প্লাস, অপোজিটে আছে মাইনাস, তাহলে -18 প্লাস 2 × RC +10, এই যে এটা প্লাস 2 × এত, কারণ এই যে এই কারেন্ট আর এই কারেন্ট সমান ধরে নিচ্ছি আমরা। এইখান থেকে কিন্তু ইজিলি আমাদের RC এর মানটা চলে আসতেছে। মাইনাস -18 +2x +10 +2 × 1.2 = 0, তাহলে 2.8 কিলো। দেন আমাদের বের করা লাগবে এই ভোল্টেজটা। এবার একটু খেয়াল করেন, এটা যেহেতু পাইছি, আমরা ভিইটা বের করে ফেলতে পারি। ভিই কত, 2 × 1.2 এত। ভিবি কত হবে, এই যে এই ভোল্টেজটা তো আমরা সব সময় বারবারই লিখতেছি, +-0.7, তার মানে এর সাথে 0.7 যোগ করলে ভিবি পাওয়া যায়। 3.1। তাই না? এত যোগ 0.7 মানে 3.1 ভোল্টেজ। কিন্তু এইখানে ভিবি বলতে কত মিন করতেছে, ভোল্টেজ ডিভাইডার, 18 / 18 +R1 × 18। সরি, হ্যাঁ ঠিক আছে, 18 মিলে গেছে। তাহলে এখন এই ভিবি মানে কত, 3.1। তাহলে দেখেন এইটা সলভ করে দিলে আমাদের R1 এর মান চলে আসবে না? তাহলে 18/R1, 18 × 18 /18 + x = 3 এই যেমন এখানে এক্স বলতে আসলে রেজিস্ট্যান্স, তার মানে পজিটিভ মানে আমাদের আসবে 86.516 কিলো ওহম। 86। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার।
ভাই আমার নেটটা একটু ডিস্টার্ব করছে তো ভাই, আমি প্রথমে একটু বুঝিনি ভাই, আমি বিটা কোনটা? সমান ইন্টিগ্রেট এটা কিভাবে ধরলাম? এখানে আমাদের বিটা দেওয়া নাই, সো আমাকে জি ভাই। কিছু না কিছু একটা ধরে নিতে হবে। আপনি চাইলে ভাই, 100 আমরা তো ধরতে পারেন ম্যাক্সিমাম কোনো। ম্যাথে একশো হ্যাঁ, একশো সেটা পেতাম, আমি, এটা বলছি। এটা অলরেডি আমি বলছি ভিডিওতে, যে এখন আপনি দুই নিয়মে ম্যাথ করতে পারেন, দুইটা উপায় আপনার হাতে আছে। হয় এটা হাই ভ্যালু ধরেন 100 200 যা ইচ্ছা, বেশি অনেক বই 100 ধরে, আবার অনেক বই ইনফাইনাইট ধরে। যেমন বয়েল স্টেটে বেশিরভাগ ম্যাথে আননোন ক্ষেত্রে, ইভেন নোন ক্ষেত্রেও ইনফাইনাইট কল্পনা করে, বা এই যে আইসি সমান আই কল্পনা করে ম্যাথ করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যেটাই করেন সেটাই সঠিক। কথা বুঝতে পারছেন? ভাই আমি যদি যেহেতু, অ্যাক্সেস দিই তাহলে তো ভাই আমার ভাই আইবিটা জিরো হবে না? হ্যাঁ আমি সেটা বলতেছি, আইবিটি জিরো হবে না। সেই ক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশনটা একটু জটিল হবে, মানে এখানে আমাদের একটু এক্সট্রা ক্যালকুলেশন করা লাগবে। তো আমি বলতে চাচ্ছি যে দুইটাতেই যদি হয়, তাহলে আমাদের অবশ্যই সহজ উপায়ে যাওয়াটা বেটার, কারণ এতে আমাদের টাইমটা একটু বাঁচবে। জি ভাই, ডায়োডে যেমন ভাই আমরা আইডিয়াল ডায়োড ইউজ করে আই আননোনের মান ক্ষেত্রে কমাই ফেলতাম। এটার উদ্দেশ্য এরকম, মানে যেটা আমি বলতে চাচ্ছি, আমি অনেক কিছু জানি, এটা বুঝায় কোনো লাভ নাই এক্সট্রা। একটা ম্যাথের জন্য এক্সট্রা বুঝায় কোনো লাভ নাই, আমার নাম্বার দরকার, যত সহজ উপায়ে করা যায়, এবং মুখস্থ যাতে কম লাগে। অনেক কিছু আছে যে সহজে হয়, সহজ মানে কি এক লাইনে হয়ে যায়, তার জন্য দেখা যাচ্ছে একটা কাঠখোট্টা সূত্র মুখস্থ করা লাগতেছে। তো আমি হয়তো ওইটা ম্যাথ মনে হচ্ছে সহজ, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে। ওই ক্ষেত্রে বড় ম্যাথ আমি বলবো যে বড় নিয়মটা বেটার। কেন? হয়তো বা বড় নিয়মে মুখস্থ লাগতেছে না, এক লাইনের ডাতে মুখস্থ লাগতেছে। আপনি এত জিনিস মুখস্থ মনে রাখে পরীক্ষার হলে যাই আউটপুট দিয়ে আসতে পারবেন? তো আমাকে, নামটাই মনে থাকে না ভাই। এই জন্য আমাকে মানে সবসময় শর্টকাট ইউজ করবো এরকম না, আবার সবসময় বড় করবো এরকমও না। এইখানে বলেন আমি যে শর্টকাট করলাম, এখানে কি আমার এক্সট্রা কোনো মুখস্থ লাগলো? লাগে নাই। না তো অ্যাপ্লাই ভাই। করতে ক্ষতি নাই। কিন্তু কিছু শর্টকাট আছে, অনেক জায়গায় আছে যেগুলো শর্টকাট, এক লাইনে হয়ে যাবে, কিন্তু হয়তোবা ওর জন্য আপনাকে একটা বড় জিনিস মুখস্থ করা লাগবে। তো ওভারঅল মিলাই আমাকে আসলে অ্যান্সার করতে হবে যেটা সুবিধা আমার জন্য। And এই যে সুবিধা বললাম, এই সুবিধা আমার আর আপনার কিন্তু আলাদা আলাদা হইতে পারে। সো আপনার সুবিধাটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে টার্গেট, যে কোনটা আপনার জন্য সুইটেবল। আচ্ছা, এটা কেমনি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝছি। তাহলে এটা গেল। এই যে এই ম্যাথটার কথা দেখেন, আমরা বলছিলাম সেটা হচ্ছে, এখানে দেখেন এত কিছু বের করতে দিছে, কিন্তু সব আননোন, R1 R2 RE RC সব আননোন। যখনই আমরা দেখবো এত কিছু আননোন, তখন কিন্তু আমার হাতে আর ক্যালকুলেশন করার কোনো জায়গা নাই। আগে না নোন থাকলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতাম, এই করতাম সে করতাম, বাট যখনই দেখবো যে সব আননোন, তখন আমাদের হাতে ওই কন্ডিশন ছাড়া কোনো উপায় নাই। কন্ডিশনটা কি? ভিই সমান 1/10 VCC। এটা এখন আমাকে অ্যাপ্লাই করতেই হবে, কারণ দেখতেছি যে আননোন হয়ে গেছে চার, দেখেন এই যে চারটা আননোন এরাই, আবার কারেন্ট একটা দেওয়া আছে, এটা থেকে বিটা দিয়ে আমি হয়তো আইভি আইসি এগুলা বের করতে পারবো, বাট আর কিন্তু উপায় নাই। চারটা আননোন এত ইকুয়েশন আমাকে সলভ করতে গেলে আসলে সম্ভব না, কারো না কারোর মান জানতেই হবে। আচ্ছা, তাহলে এটা সমান কত লেখা যায়? 1/10 ইন্টু ভিসিসি, কত হয়েছে 20 ভোল্টেজ, এখানে যেটা থাকবে সেটাই ভিসিসি। ভিই হচ্ছে 2 ভোল্টেজ, তাহলে আমরা আর ইটা বের করে ফেলতে পারবো। এখানেও খেয়াল আপনি এই বই যদি কাছে থাকে অথবা পরে দেখবেন, এই বইতেও দেখবেন যে এইসব ম্যাথ এই 10কেই ধরে করে ফেলছেন। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু এখানে তো বিটা দেওয়া আছে, ওই যে ঝামেলা করতে চায় না, যে একই তো। যেমন দেখেন, বিটা যেহেতু দেওয়া আছে, আমরা একটু অ্যাকচুয়ালি করি যে টা কত একটু দেখি, এন্ড পার্থক্যটা আমরা খেয়াল করবো। 10 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আইসির ভ্যালু, তাহলে কত হবে? 80 দিয়ে ভাগ করতে হবে। 80 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে আইবির ভ্যালু। এর সাথে
আইসি যোগ করলে আই ই পাওয়া যাবে 10.125। দেখেন মিলি অ্যাম্পিয়ার যদি কল্পনা করি, 10 মিলি অ্যাম্পিয়ার আর 10.125 মিলি অ্যাম্পিয়ার খুব বেশি কিন্তু ডিফারেন্স না। কথা বুঝছেন? এই কারণে বইগুলা এই অ্যাপ্রক্সিমেশন গুলা করে থাকে। তো দরকার নাই, আমি বলতেছি যে যতক্ষণ আমাদের হাতে বিটা আছে ততক্ষণ আমরা কি করব, এক্সাক্ট করব, আদারওয়াইজ অ্যাপ্রক্সিমেট করব। যাই হোক, তাহলে আই ই সমান কত? 10/80 প্লাস 10, 10.125 মিলিয়ন। তাহলে আর ই সমান কত হবে? দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো দুই মাথার ভোল্টেজ মানেই তো ভিই ডিভাইডেড বাই কারেন্ট। কারেন্ট দিচ্ছি মিলি অ্যাম্পিয়ার, যেটা পাবো সেটা হবে কিলো ওহম। 0.197 কিলো ওহম, অথবা আমরা 0.2 কিলো ওহমও লিখে দিতে পারি। 125 আসছে না? আর ইর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, আর সির ভ্যালুটাও তো পাওয়া যাচ্ছে, কারণ এই দেখেন ভিসি কিউ দেওয়া আছে। 20 মাইনাস এই যে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজটা বিয়োগ করতে হবে, আর এই আইসি দ্বারা ভাগ করে দিতে হবে। 20 - 8 - 2 ডিভাইডেড বাই আইসি দ্বারা ভাগ করে দিতে হবে। 1 কিলো। হ্যাঁ, 1 কিলো আসতেছে। বাকি থাকলো আর 1 আর। আমরা দেখেন বই যদিও আই সি আর আই কে সমান ধরতেছে, আই বি কে 0 ধরতেছে, আমরা তো আর ধরতেছি না, আমরা তো এক্সাক্টই করতেছি। ফলে আমাদের এখন কিন্তু থেভেনিনই উপায় একমাত্র। ভাই আমরা তো শুরুতে ভি ইকুয়াল টু 1/10 ভিসিসি ধরলাম, তাহলে ওই বিটার ই গ্রেটার দেন ইকুয়াল 10R2 ধরা যাবে না সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওইটা দিলেই তো আমাদের যাই হোক, ওই করতেই হতো। থেভেনিন নিয়ে আর 2টা আমরা লিখে নিতে পারি, দিয়ে দেন ওইখান থেকে আর 1টা বের করে ফেলা যাবে। আর 2 আমরা ইকুয়াল অ্যান্ড লেস দেন আমরা সমান ধরে নিলাম। বিটা আর ই তো বের হয়ে গেছে, কত বের হয়েছে? 0.2 কিলো ওহম বের হয়েছে। আচ্ছা, একবারও করা যাবে। 1/10, 1.6 কিলো। আর 1 একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা কয়েকটা স্টেপ অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে ভিবি আমরা কিন্তু জানি। কিভাবে জানি? ভিই আমরা জানি, এটা হচ্ছে 0.7। ভিই কত যেন বের হয়েছিল? 5 2 ভোল্টেজ বের টু। হয়েছিল, 2 ভোল্টেজ। এটা হচ্ছে 2 ভোল্টেজ, 2.7। দেখেন, হ্যাঁ, এইটা। 800 টাকায় কি আপনি একটা রিপেয়ারিং ময়শ্চারাইজার পাচ্ছেন? তো আমাদের আইবি কত বের হয়েছিল? এইটা ছিল আইবি না, 10/8, 1.25 মনে হয়, 0.125, 0.125।
আইবি হচ্ছে 0.125। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে আমরা চাইলে কিন্তু কেভিএল অ্যাপ্লাই করে দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবো কেসিএল। আর টু বের হয়ে গেছে 1.6। এই কারেন্টটা জানি, এই কারেন্টটা জানি, তাহলে এই কারেন্টটা পাওয়া যাবে, আর এই কারেন্টটা পেলে এই রেজিস্ট্যান্স পাওয়া যাবে আই। ওকে, শেষ, এই কাহিনী কিন্তু শেষ, আমাদের এত ঝুট ঝামেলা করা লাগছে না। তাহলে দেখেন আমাদের আই সমান কত হবে, 0.125 প্লাস এই যে এখানে একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা কারেন্ট যাচ্ছে, আর এই নিচের কারেন্টটা কত, 2.7 ডিভাইডেড বাই 1.6। এই তো আই চলে আসলো। আর আই পেলেই তো আর 1টা ইজিলি বের করে ফেলা যাবে দুই মাথার বিভব পার্থক্য থেকে। বুঝতে পারছেন? আই আসতেছে 1.8125। তাহলে এখন আমাদের আর 1 এটা সমান আসতেছে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2.7 ডিভাইডেড বাই 1.8125। 7 ডিভাইডেড বাই 1.8125। তাহলে এটা আসতেছে হচ্ছে 9.545। এই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে আহ, আমরা যখন ওই যে বিটার ইজ দেন ইকুয়াল টেন আর টু যে ফর্মুলাটা হুম ইউজ করি, এখানে তো হুম। নর্মালি আগে আমি করেছিলাম যে ভাই আইবি এর মান অ্যাপ্রক্সিমেট জিরো ধরা হয়েছে, কিন্তু এখানে তো একটা মান ধরা হয়েছে, তাহলে ওইটা কি ভুল ছিল? না ঠিক আছে, এখানে আইবির মান এমনিতেও কিন্তু আমাদের অনেক কমই আসছে, 0.125 এরকম আসছে, সমস্যা নেই। বইতে নর্মালি অ্যাপ্রক্সিমেট ধরেই করছে। তার মানে কি আমি চাইলে, জি এক্ষেত্রে জি, মান আমি একটু আপনাকে বলি, বইয়ের সাথে অ্যান্সারটাকে একটু মিলাই। সেটা হচ্ছে, এক মিনিট, এটা কত নাম্বার, 4.25, 4.25। এখানে দেখেন আমাদের আরসি বইতে আসছে 1 কিলো ওহম, আমাদের আসছে আর সি, আর সি, আচ্ছা আর সিটা ঠিক, কারণ আর সিতে তো ওইখানে আসলে ইয়ে আসে নাই। দেখেন আর সি আমরা ই দিয়ে করছি না, আই সি এবং আই এই দুইটাকে ক্যালকুলেশন করে করছি না, অ্যাপ্রক্সিমেট কিন্তু জি ভাই, করি না, এক্সাক্ট করছি। তো জি 1 কিলো ওহমই কিন্তু আসছে, বইতেও কিন্তু 1 কিলো ওহমই আসছে। দেন বইতে আর 2 যেটা আসছে সেটা তো 1.6, আর 1 আসছে 10.25। আর 1, আর 1 আসছে হচ্ছে 10.25, আমাদের আসছে কত, নাইন পয়েন্ট ফাইভ নাইন ফোর ফাইভ মানে একটু চেঞ্জ আসছে। এবং বইগুলা যেহেতু আমাদের কি, এটা তো এগুলো তো বেশিরভাগই ডিজাইন পারপজে তৈরি করা, তো বইগুলা কি করে এই ভ্যালু গুলাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে। যেমন বইতে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরছে হচ্ছে 10 কিলো ওহম। কেন? কারণ 10.25 বা এই যে 9.54 এরকম টাইপের তো কোনো কিলো ওহম আসলে পাওয়া যাবে না বাজারে। আমি যদি জি এই সার্কিটটা ডিজাইন করতে চাই এরকম রেজিস্ট্যান্স তো আমি পাবো না। সো তখন আমাকে কি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরতে হবে। বইগুলোতে দেখবেন যে এই টাইপের যেসব ম্যাথ আছে বইতে ওই রকম স্ট্যান্ডার্ড ভ্যালু ধরছে, 155 আছে হয়তো, বা 150 বা এরকম কিছু একটা ধরছে, বা আরো কম হয়তো ধরতে পারে এরকম। তো ভাই, ম্যাথের ক্ষেত্রে, আর ওয়ান এর পরীক্ষার মানটা কি হলের আমরা ক্ষেত্রে, একজ্যাক্ট পাইছি? হুম, আর ওয়ান এর মানটা কি আমরা একজ্যাক্ট মান পাইছি? হ্যাঁ এখানে তো আমি বিটা ধরে ক্যালকুলেশন করছি। তো কিন্তু আমি ভাই ওই যেটা যে আর নির্ণয় করার ক্ষেত্রে যে আমরা এই যে অ্যাপ্রক্সিমেট ধরলাম, তাহলে এই আর ওয়ান এর মানটা কি একজ্যাক্ট আসলো? এখানে তো কোনো কিছুই আমরা ওই রকম ভাবে এক্সাক্ট পাবো না। কারণ এক্সাক্ট পাবো না কেন, তার কারণ ভিই এটা, এখন এখানে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট এরকম বলে কিছু নাই। কেন নাই আমি বলি, আর 1, আর 2, আর সি এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের মান। রেজিস্ট্যান্সের মান আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, ওদের হিসাবে কারেন্ট চেঞ্জ হবে। কথা বুঝতে পারছেন? তো আমাকে কারেন্ট দিয়ে দিছে আইসি
আর ভিসি এর ভ্যালুটা দেওয়া আছে। এখন আমি রেজিস্ট্যান্স গুলো এমন ভাবে সেট করতেছি যেন এইটা বজায় থাকে, এই দুইটা কারেন্ট বজায় থাকে এবং এই বায়াসটা হয়। তো এই বায়াস হওয়ার শর্তই হচ্ছে আমাদের এইরকম হইতে হবে। তো ভিই 2 ভোল্টেজ হতেই পারে। কেন হতে পারবে? আর এর মান যদি 0.2 কিলো ওহম হয়, তখনই দেখবেন ভি এর মান 2 ভোল্ট হয়ে গেল। এখন এই যে আর এর মানটা আমি যে 0.2 কিলো ওহম দিলাম, এটা এক্সাক্ট নাকি অ্যাপ্রক্সিমেট? অবশ্যই এক্সাক্ট। কেন এক্সাক্ট? তার কারণ হচ্ছে ভিই, এটা আমি 2 ভোল্টেজ পেতে চাই। এটা তো কম হইতে পারে। তো কম হইতে পারলে আর এর মান তত হবে। আর এর মান আমি যা দেবো সেই অনুসারে ভিই হবে। আমি চাচ্ছি 2 ভোল্ট, এজন্য আর এর মান বের করলাম 0.2 কিলো ওহম। কথা বুঝছেন? আমার এইটা দরকার। এইটা বানাইতে চাইলে আর এর মান কত হবে সেটা হচ্ছে এইটা। সেই লজিকে আমার আর 2 মান অন্তত এটা দরকার। তো আর এর মান মানে সরি, আর 2 মান অন্তত এটা দরকার। আর 2 মান যদি অন্তত এটা আমি বানাই, তাহলে আর 1 এর মান এটা হবে। আর আপনি যদি অ্যাপ্রক্সিমেট মানে যে বিটাকে ধরলাম অ্যাপ্রক্সিমেট 0 ধরেন, তখন আমাদের আর 1 এর মানটা কত আসবে? 20। তখন এটা তো 0। আর 1 তখন আসবে হচ্ছে এই ভোল্টেজটা আসবে এইটার সমান, মানে 2.7 টাইপের কিছু একটা আসে। তো এটাকে যদি 0 ধরি, তাহলে এখানকার ভোল্টেজ কত আসে একটু দেখি, দাঁড়ান 1 মিনিট। কিন্তু আমাদের এইটা তো তখন IC10। আসছে কত? 10.125। হচ্ছে 2। এইখানে একটা হয়ে যাচ্ছে। বাস এটার ক্ষেত্রে মান কম বেশি হয়ে যাচ্ছে, মানে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, তখন এক্স্যাক্টলি টাকে এইভাবে অ্যাপ্লাই করলে হবে না। তখন মান এই যে একটু কম বেশি হয়ে যাচ্ছে। হওয়ার কথা ছিল 2 ভোল্টেজ, বাট এটা 2.025 হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই ক্ষেত্রে আমরা এই কাজটাই করি। যেহেতু বোঝাই যাচ্ছে যে এরকম আমাদের এইটা যখনই আমরা এরকম ধরে নিচ্ছি, তখন আমাদের এক্সাক্টটা নিলে মান একটু কম বেশি আসবে। তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে না। আচ্ছা, এটা কাজ করেন, এটা তাহলে এইভাবেই করেন। সেটা আইবি হচ্ছে জিরো ধরে গেল এটা। টাকে, হ্যাঁ, মানে ওটা না ধরলে আমাদের আসলে দুই সাইড মিলতেছে না। আমরা তার কন্ডিশন মানে কি ভাই, নিলে, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট ইউজ করলে আমরা আইবি জিরো ধরতে পারবো? হ্যাঁ, টা তখন 0 ধরেই নিতে হবে। জি ভাই। এছাড়া তো আর কোনো ওয়ে নাই। যদিও খুবই কম, বাট তারপরেও যেহেতু একই ভ্যালু, আমাদের আলাদা করা উচিত না। তাহলে আমাদের এখানে দিতে পারি হচ্ছে 10। এইটা দিলে 0.2 আসে। বাকি এটা ওকে, আর 2 ওকে। তাহলে আর 1 যেটা আছে সেটা আমরা এইভাবে বের করি। আচ্ছা, এইটুকু ঠিকই আছে। এটা 2 ভোল্টেজ। সো এইটা হচ্ছে আমাদের 2.7 ভোল্টেজ। এটা 2.7 ভোল্টেজ। এটা যদি 2.7 ভোল্টেজ হয়,
আর ওয়ানটা আমরা এইভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্ট সেম হবে। হ্যাঁ, বাস এই করলে যা আসে এটাই। আই আসছে আমাদের 2.7 ডিভাইডেড বাই 1.6, 10.25। আচ্ছা, বই এইগুলাকে স্ট্যান্ডার্ড বানায় নিছে, আমাদের স্ট্যান্ডার্ড না বানালেও কোনো সমস্যা নাই, আমরা এইভাবে অ্যান্সার রাখলে ওকে, কারণ আমরা তো আর প্র্যাকটিক্যাল পারপাসে করতেছি না। যেটা আসবে ওইটাই, কারণ ওই চেঞ্জ করতে গেলে তখন ঝামেলা লাগবে, একটা চেঞ্জ করতে গেলে দেখা যাবে আর একটাও একটুখানি চেঞ্জ করা লাগবে, তো এত ঝামেলার দরকার নাই। যেটা আসবে ওইটা লিখে রেখে আসবে, তাইলে হবে। তাহলে এটা একটু সবাই মার্ক করে নিয়েন, যে আমরা যখন এরকম সব আননোন থাকবে, যেহেতু এইগুলা ইউজ করতেছি, আমরা সার্কিটটাকেও অ্যাপ্রক্সিমেট হিসাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে। জি ভাই। ওকে। আচ্ছা, আজকে আমি ক্যাসকেড করাতে চাইছিলাম, বাট আজকে থাক, ক্যাসকেড আমি কালকেই শুরু করবো, মানে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। ক্যাসকেড নর্মালি ইয়েতেই বেশি আছে, সেগ্রাইসমিতেই বেশি আছে, ওইগুলা করলেই হবে ইনশাল্লাহ, এর বাইরে না করলেও চলবে। এই ক্যাসকেড গুলা কিন্তু মসফেটের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে আসে। ট্রানজিস্টরটা দেখে রাখা ভালো, যদিও ট্রানজিস্টর এরকম দেখিনি এর আগে, মানে পরীক্ষায় আসতে, বাট আসতে পারে, বলা যায় না, দু একটা পরীক্ষায় আসছেও। তাহলে আমরা আপাতত আজকে হচ্ছে থেভেনিন দিয়ে শেষ করলাম। থেভেনিন গুলাও এই বই থেকেই করবেন। এইখানেও আমরা থেভেনিনটা কাজে লাগাবো, যেমন দেখেন এই অংশটুকু কিন্তু থেভেনিন সার্কিট, মানে এক কথায় থেভেনিন করে ফেলা যায়। দেন বাকিটুকু আমরা আমাদের মতো করে হিসাব কিতাব করে নিলেই চলতেছে। তাহলে এটা হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। আজকে তাহলে যে পর্যন্ত হলো এগুলা ভালো করে করেন। আর এমনি কারো কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ, আমার নয় কোশ্চেন। যদি কোশ্চেন না থাকে তাহলে আপাতত এই পর্যন্ত ম্যাথ গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।